ফিরলাম বিরতির পর, দেখছেন ধর্মযুদ্ধ 2024। ইতিমধ্যে আমাদের সঙ্গে আরও একজন নতুন গেস্ট জয়েন করেছে, মানব লাহা, সিপিএম। আপনাকে স্বাগত সিপিএমের পক্ষ থেকে মানব লাহাকে। এবং মানব, আপনার কাছে আসবো শুরুতে একটু জানতে চাইবো যে সিপিএমেরই একটা ঘটনা ঘটেছে কৃষ্ণনগরে। সেখানে সিপিএম কর্মী সমর্থকদেরকে বাধা দেওয়ার অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও SM সাদি আপনাদের প্রার্থী, তিনি গিয়ে তাদেরকে ভোট দেওয়াতে নিয়ে যান। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? একদম প্রাথমিক একটা রিয়াকশন জানতে চাইবো আপনার কাছ থেকে। দেখুন, এখানে রিয়াকশনের কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে শেষ যে বিধানসভার যে নির্বাচন, এই লোকসভার নির্বাচন, তৃতীয় দফায় যে নির্বাচন হয়েছিল, সেখানে তৃণমূল তাদের ঘাড় ধাক্কা সহ্য করতে পারেননি। মানে এরা ভেবেছিল যে প্রত্যেকবার নির্বাচনের সময় সিপিএম যেইভাবে আক্রান্ত হয়, ঠিক এইবারও নির্বাচনটাও সেইভাবে সিপিএমকে মেরে কেটে সরিয়ে দেবে। কিন্তু দেখতে পাওয়া গেল যে এইবারে নির্বাচনে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বুথের প্রতিটা জায়গাতে সিপিএম কংগ্রেস কর্মীরা তারা প্রতিরোধ গড়ে তুলছে, ব্যারিকেড গড়ে তুলছে। ফলে তৃণমূল একচ্ছত্রভাবে যেভাবে বুথ দখলের কাজ করে যাচ্ছিল, ভোটে সন্ত্রাস করছিল, সেই জায়গায় বাধা পেল কোথায়? মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আমাদের নেতা মোহাম্মদ সেলিম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে অবৈধ ভোটার, ভুয়ো এজেন্টকে। ফলে এই ঘাড় ধাক্কাটা তৃণমূল কোনোভাবে মেনে নিতে পারছে না। তো এই ঘাড় ধাক্কার তো প্রতিশোধ নিতে হবে। তো খুব স্বাভাবিকভাবেই এই আক্রমণ সংগঠিত হবে। এবং আমি আপনাদের চ্যানেলেই বলেছিলাম, এই নির্বাচন ওপরে পাহাড় থেকে যত সাগরের দিকে নামবে, আক্রমণের তীব্রতা তৃণমূলের তত বাড়বে। কারণ তৃণমূল নিজের পায়ের নিচে কেতুগ্রামে অভিযোগ যে আপনারা তৃণমূলের এক কর্মীকে খুন করে দিয়েছেন, বোমা মেরে খুন করা হয়েছে। তারপর মানে খুন, দেখুন, যাদের কাছে শিল্পটাই বোমা, যাদের রাজ্যে শিল্প বোমায় পরিণত হয়, যাদের রাজ্যে চকলেট বোম ফাটলে পরে 30 মিটার দূরে মানুষের দেহ পড়ে, এত শক্তিশালী চকলেট বোম যে রাজ্যে তৈরি হয়, যে সরকারের সময়, সে সরকারের সময় অন্য কোনো দল বা সিপিএম বোম মেরে তৃণমূল কর্মী হত্যা করবে, এটা হাস্যকর মনে হয়। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লড়াই হয়েছে, যেই মারা গেছে দুর্ভাগ্যজনক। এক তো আপনারা উত্তরবঙ্গ থেকে যখন নিচে নামছে, আপনারা ভয় পাচ্ছেন, মোহাম্মদ সেলিম একটা ঘাট ধাক্কা দিয়েছে আপনাদেরকে। দুই হচ্ছে কেতুগ্রামে বা গোটা রাজ্যেই বোমের পাহাড় তৈরি করেছেন। সুপ্রিয়, সুদীপ। দেখুন, আমি প্রথমেই বলবো যে বোমের পাহাড় বা হাত কামান এগুলো সব আপনারা 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে ফিরে যান, আর আজকে যা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটা দেখুন। 2011 সালের পরবর্তী সময়ে যেভাবে রাজনৈতিক সন্ত্রাসের হার বাংলায় কমেছে, আজকে সিপিএম, এটা কি আপনাদের তৃণমূলের রিপোর্ট? আরামবাগ থেকে আপনি বলার সময় বলিনি। না, আপনি মিথ্যে তথ্য দিলেন। আপনি বলার সময় আমি বলিনি, আপনি যখন বলেছেন আমি শুনেছি। সত্যি কথাটা বলুন না। আপনি আপনার বলার সময়, আরে বাবা, আপনি সত্যি কথা বলুন, আমি আপনার বলার সময় একবারের জন্য ইন্টারাপ্ট করব না। সিপিএম মোহাম্মদ সেলিমের ঘাড় ধাক্কা থেকে বেরোতে পারছে না, ওই ক্যামোফ্লেজে রয়েছে আর কি। সেই ঘাড় ধাক্কা দিয়ে ওটা দেখিয়েই বাকি দফার নির্বাচনগুলো ওরা কাটিয়ে ফেলবে। মুশকিলটা হচ্ছে সিপিএমকে না কেউ বিধানসভায় বসতে দেয়, লোকসভায় বসতে দেয়, চায়ের দোকানে বসতে দেয়, কেউ দেয় না। এই টিভি চ্যানেলগুলোতে, চেয়ারগুলোতে সিপিএম বেঁচে আছে। তো সিপিএম যদি সেইটুকুতেই থাকে, সিপিএম তাহলে এই যে লড়াইয়ের বাইরে আমি উত্তর দেবো। আমি আপনাকে এই প্রশ্নটা করবো। তাহলে এই যে আমরা কৃষ্ণনগরের ছবি দেখালাম, সেখানে তাহলে সিপিএম কর্মী সমর্থকদেরকে আটকে রাখা হবে কেন? ভোট দিতে বাধা দেওয়া হবে কেন? না, ভোট দিতে বাধা দেওয়া হয়েছে বা আটকানো হয়েছে, আমি বলছি বুথে বসার লোক কোথায় সিপিএম এর? সিপিএম কে তো বুথে এজেন্ট দিতে হবে। ভাই, একটা বুথের নাম বলবে যেখানে সিপিএম এর এজেন্ট নেই? অভিযোগ যদি কেউ করে থাকে, সেই ভিত্তিহীন অভিযোগ আজকে সিপিএম বলছে। সিপিএম 2016 সাল থেকে বলছে ওরা ক্ষমতায় আসবে। আজকে 2021 সালে প্রায় বামফ্রন্ট সরকার তৈরি হয়ে যাচ্ছিল। সিপিএম এই ইউটোপিয়ার মধ্যে আছে, ইউটোপিয়ান পার্টি, গুরুত্বই দিতে রাজি নই। বেশ, আমি একটু আসানসোলে যাব। পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন আসানসোল থেকে সরাসরি। পবিত্র, আসানসোলে এখনো পর্যন্ত কেমন চলছে ভোট গ্রহণ? দেখো ঋষি, তোমাকে বলে রাখি যে সকাল 7টা থেকেই আসানসোলের ভোট গ্রহণ শুরু হয়। এবং তোমাকে জানিয়ে রাখি যে আসানসোলের যে পলিটেকনিক কলেজ, সেখানে ইভিএম মেশিন যান্ত্রিক গোলযোগের জন্য প্রায় 1 ঘন্টা খানেক ভোট বন্ধ ছিল এবং পরে তার মেশিন পরিবর্তন করে আবার পুনরায় ভোট চালু হয়।
তেমনি পাশাপাশি তোমাকে বলে রাখি যে অন্যান্য যে বুথগুলো আছে আসানসোলের গোটা লোকসভা অন্দরে 7টা বিধানসভা, তার প্রত্যেকে এখনো পর্যন্ত বলতে গেলে সেই রকমভাবে কোনো রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি বা ঘটেনি। যদিও তোমাকে বলে রাখি যে আসানসোলের এখনো পর্যন্ত শান্তিতে এবং নির্বিঘ্নে ভোট হচ্ছে। এখনো পর্যন্ত 13% পোলিং হয়েছে, এটুকু আমরা জানতে পারছি। এবং তোমাকে বলে যে আসানসোলের যে আমরা হেভিওয়েট প্রার্থী যে 3 জনই আছেন আসানসোলে, তাদের মধ্যে আসানসোলে ভোটের হার কম। আজকে যে 8টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে তার মধ্যে আসানসোলের সকাল 9টা পর্যন্ত যা ভোট পড়েছে 13.03%। এর কারণ কি বলে মনে হচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি যে কারণ একটাই, কারণ ঠিক বলা যাবে না, কিন্তু যতটুকু আমরা বুঝতে পারছি যে একটা হচ্ছে প্রকৃতির যে গরমটা একটা খুব মাত্রা বেড়েছে এবং মানুষের যদিও বলতে গেলে যে অনেকেরই বক্তব্য যে অনিয়া ভোটের প্রতি, না এখন যাব না পরে যাব, বা সকাল দিকে যে পরিমাণ যে পার্সেন্টেজ ভোট হয় সেই পার্সেন্টেজের ভোট কিন্তু এবারে সেটা চোখে পড়ছে না। এই একটা প্রশ্ন। আবার অন্যদিকে অনেকেরই বক্তব্য না এখন সকালে যাব না, বিকেল দিকে ভোট। কিন্তু আসানসোলে যে পোলিংয়ের পার্সেন্টেজ হওয়া উচিত সেই পোলিং কিন্তু এখনো সেই পার্সেন্টেজ অফ পোলিং সেটা দেখা যাচ্ছে না আসানসোলে। ঋষি, ধন্যবাদ। পবিত্র কথা বলছিলাম প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসানসোলে, এবং গরম একটা ফ্যাক্টর যেখানে এখনো পর্যন্ত ভোটের হার যথেষ্ট কম দেখা যাচ্ছে। সকাল 9টা পর্যন্ত 13.03% ভোট পড়েছে এই আসানসোলে। সবচেয়ে বেশি ভোট পড়েছে বহরমপুরে, সেখানে 16.97% ভোট পড়েছে। আমি আবারও কৃষ্ণনগরের আলোচনাতেই একটু থাকতে চাইবো। আমি সুপ্রিয় আপনার কাছে আসবো। একদিকে যেমন মহুয়া মৈত্র রয়েছেন, পাশাপাশি আপনাদের প্রার্থী রয়েছেন রানিমা এবং SM সাদি। এই কোথাও গিয়ে কি মনে হয় যে SM সাদি আপনাদের বা তৃণমূলের বারাভাতে ছাই ফেলে দিতে পারে? SM সাদি কাদের প্রার্থী? CPIM। ও, জোটের প্রার্থী। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের মাধ্যমে জানলাম, আমি জানতাম না ব্যক্তিগতভাবে ওনার উনি আছেন বলে। রাজনীতিতে আলোচনা করতে বসে এতটা কি হালকা হয়ে নেওয়াটা ঠিক হবে? জানতাম না, মানে জানতাম না, যেটা এটাতে কি অপরাধ? না, ঠিক আছে। CPM বা কংগ্রেসের বহরমপুরে একমাত্র 8টা কেন্দ্রে আজকে শুধুমাত্র বহরমপুরের যিনি প্রার্থী প্রকাশ্যে মঞ্চদারি এখানে আমি বলছি এখান থেকে যে অরিজিৎ চৌধুরীকে আমরা চিনি এবং তিনি লিডার। বাকিদের কারোর নামই জানি না। SM সাদি বিধায়কও ছিল। প্রাক্তনই সব, এটা তোমার অপরাধ। প্রাক্তন, এটা তোমার অপরাধ। CPIM এ শুনুন, CPIM কে নিয়ে যত কম আলোচনা করে যায় তত ভালো, কারণ ওরা ওইসব বেকার আলোচনা করে লোক নাই, জন নাই, ভোট নাই, ঠিক আছে, ওইসব নিয়ে আলোচনা করবো না, করবো হচ্ছে তৃণমূলকে। মহুয়া মৈত্র আপনার দলের নেতা, রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা, তিনি তো বলেন যে CPM কেও তাদের বিরোধী দলনেতা নয়। সুপ্রিয় বাবু ঠিকই বলছেন, আমি তো বিরোধী দল। আরে ভাই, বিজেপি তো, তুমি বিজেপির কথা বলবে? ডাকাতরা তো, তুমি কি বিজেপির কথা বলবে? তুমি বিজেপির কথাও বলবে? হ্যাঁ বলবো, হ্যাঁ বলবো। তোমাকে বলতেই দেবো না এখানে। তুমি পারবে? তুমি পারবে? তুমি পারবে? মুর্শিদাবাদ না, এটা মুর্শিদাবাদ না, তুমি এটা মুর্শিদাবাদ না, মুর্শিদাবাদের যে তুমিও দেশের মাঝখানে বলবে নাকি? সবার বলার সময় আমরা বলবো। মানব প্লিজ বলো। সুপ্রিয়, আরে ভাই, সুপ্রিয় সমালোচনা নিতে শেখো আগে। সুপ্রিয়, সমালোচনা নিতে শেখো। 34 বছর ধরে অনেক উৎপাত করেছো, উৎপাতের পরে ভোটে বেরোতে সাহস কোথা থেকে হয় তোমাদের? আচ্ছা, কোথায় মানুষ তোমাদের ভোট দেবে? কি করতে? কোথায় ক্যান্ডিডেট দিতে পারবে? কি করতে ভোট দেবে? ক্যান্ডিডেটের নাম বলতে পারবে? 8 জনের নাম বলতে পারবে তুমি? এখানে 8 জনের প্রার্থীর নাম বলতে পারবে? তোমরা সেটিং করতে গেছিলে, জোটের প্রার্থীর নাম বলতে পারবে? ক্যান্ডিডেট তুমি তোমার জোটের প্রার্থীদের 8 জনের নাম বলতে পারবে? আমার কাছে বলবো, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমি তোমার মাধ্যমে চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করব না। প্রার্থীদের নাম বলো। তোমার চ্যালেঞ্জ তৃণমূল জানাছে, বিজেপিটা টাকা কিনো না, আমি আলোচনা করব না। মোহাম্মদ সেলিমও হারবে, তোমরা আবার শূন্য হবে, কারণ মানুষের মনের মনিকোঠা থেকে যে উৎপাত তোমরা 35 বছর করেছো, তারপর রুটি কাপড়া মাকান নিয়ে নাটক করতে প্রচার করছো, সবাই বোঝে। বুঝতে পেরেছি। বেকার আলোচনা বলার সময় হলো আপনি অন্য জায়গায় বেকার আলোচনা। CPM মানে বেকার আলোচনা, ওটা লড়াই কৃষ্ণনগরে তৃণমূলের সাথে লড়াই, সেই লড়াইয়ে পথে রয়েছে রানিমা। আগামী দিন যখন রাষ্ট্রযন্ত্র চলে গেছে, কোন রানিমা বলে কাউকে কল করা যায় না। এটা খবরে যেতে হবে। সন্দেশখালীতে তৃণমূল নেতা সহ 3 জনকে বেধড়ক মারধরের অভিযোগ, এবং এই ঘটনায় 2 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। উৎপল মাইতি এবং সুপ্রকাশ মণ্ডল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেশখালী থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।
সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে গ্রেপ্তারের সংখ্যা মোট 4 জন। সন্দেশখালীর গতকাল অর্থাৎ বিশেষ করে রবিবার দিন যে ঘটনা ঘটেছে, সন্দেশখালীর যে থানায় যে ডেপুটেশন নেওয়ার নাম করে বিজেপি নেতা কর্মী সমর্থকরা ঠিক দিলীপ মল্লিক অর্থাৎ তৃণমূল নেতার বাড়িতে চড়া হয়। সেখানে দিলীপ মল্লিক, বিধায়ক সুকুমার মাহাতো আরো বেশ কয়েকজন তৃণমূল কর্মী, সক্রিয় কর্মী যারা কর্মী বৈঠক করছিল, সেই সময় অতর্কিত হামলা চালায়, বাট, লোহার রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। ইতিমধ্যে তাতান গাইন, তার অবস্থা যথেষ্ট সংকটজনক, তাকে মারধর করে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং পাশাপাশি তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি লাঠি মারতে শুরু করে। এই মুহূর্তে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে যে মূলত অভিযোগ আছে উৎপল মাইতি, সুপ্রকাশ মন্ডল, অজিত সরকার আর পাশাপাশি গীতাবর। এই গীতাবর হচ্ছে ধূপকালীর বিভিন্ন জায়গায় সন্দেশকারীতে গত 2 মাস ধরে যে আন্দোলন, যে ম্যাডামের ফোন পেলেই তিনি আগুন লাগাতে ব্যস্ত হতেন এবং মহিলাদের সংগঠিত করতেন। একাধিক ধারায় তাদের অভিযোগ করা হয়েছে, ইতিমধ্যে খুনের চেষ্টা, মহিলাদের সংগঠিত করা এবং ছেলেরা গিয়ে বাঁশ লাঠি নিয়ে তাদের উপরে হামলা করা সহ একাধিক ধারায় কিন্তু ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। বিরুদ্ধে পুলিশে হেফাজতে নেওয়া আবেদন জানিয়েছে সন্দেশখালী থানার পুলিশ। ইতিমধ্যে তুমি গতকালকের ঘটনা তুমি দেখেছো, যেভাবে তৃণমূল নেতৃত্বের উপরে অতর্কিত হামলা, অর্থাৎ যেখানে বিজেপি প্রার্থী নিজে স্বয়ং উপস্থিত ছিলেন, রেখা পাত্র, রাজ্য বিজেপির নেত্রী অর্চনা মজুমদার ডেপুটেশন দেওয়ার নামে ঠিক উল্টো দিকে 20 মিটার দূরে যেভাবে তৃণমূল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর এবং ঘর থেকে বের করে এনে এলোপাতাড়ি মার, মাটিতে ফেলে মার, রীতিমতো কিন্তু এই ঘটনায় পুলিশ নড়েচড়ে বসছে। পাশাপাশি ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 4 জনের সঙ্গে আরো কারা কারা জড়িত ছিল এই আক্রান্তের ঘটনা, অর্থাৎ এই মারধরের ঘটনা কি পূর্ব পরিকল্পিত বা শুধু ডেপুটেশন দেওয়ার নাম করে কি আসল উদ্দেশ্য ছিল সন্দেশখালী ভিডিও ভাইরাল নিয়ে এদের উপর আক্রমণ করা? এটাও তদন্তকারীরা। একেবারে ধন্যবাদ, অনেক ধন্যবাদ সঞ্জিত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।